এই সমস্ত ছোড়া এবং বুড়াদের দিয়ে আমরা কি করব? করবোটা কি? এদের নিয়ে জড়ো করা হয়েছে বিভিন্ন কমিশনের নামে। এরা করবে সংস্কার। সেই সংস্কার দেশ পরিবর্তন হবে। আফসোস, দেশের গুরুত্বপূর্ণ যে প্রশাসন, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো পরিচালনার দায়িত্ব পড়েছে এই অনভিজ্ঞ আমাদের সন্তান সম শিক্ষার্থীদের হাতে। ওরাও মরবে, দেশটাও ডুববে, আমাদেরও মারবে। অনভিজ্ঞ আনাড়ি লোকদের হাতে যখন বড় কাজের দায়িত্ব দেওয়া হয়, তখন তার ফল কি হতে পারে তার একটা নমুনা আমরা দুদিন আগে দেখলাম। জনপ্রশাসন বিষয়ক যে সংস্কার কমিশন, তাদের একটা মত বিনিময় ছিল, ঘোষণা ছিল সাংবাদিকদের কাছে, এবং সেখানে সেই সংবাদ সম্মেলনে কিভাবে কি পরিস্থিতির উদ্ভব হলো সেটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাই। আপনারা সবাই দেখেছেন, এটা খুব একটা নতুন ঘটনা না, একদম রিসেন্ট ঘটনা নয়, মানে একদম আজকেই ঘটেছে টাটকা ঘটনা তা নয়, একদিন আগের ঘটনা। কিন্তু বিশ্লেষণটা আমি মনে করেছি একদিন পরে হলো করা দরকার। আমি যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, আমার ধারণা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, ভিডিওগুলো বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার যে চ্যানেল আছে সেখানে দেখা গেছে অনেকে আনকাট চালিয়েছেন পুরো অনুষ্ঠানের। এখানে আমি যে ভিডিওটা দেখেছি সেখানে আমি তিনটা ক্যারেক্টার দেখতে পেলাম মঞ্চে বসেছিলেন সামনের দিকে। একজন হলেন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, জনাব আব্দুল মুহিত চৌধুরী। উনি সাবেক সচিব, উনি বিমানের এমডিও ছিলেন, মানে উনি ঝানু ব্যক্তি, একজন ঝানু আমলা আমি বলবো। এবং সেই সঙ্গে বর্তমানে চেহারা দেখলাম যেটা, মোটামুটি ভালোই বুড়ো হয়ে গেছেন, কারণ উনি রিটায়ারি করেছেন প্রায় 20 বছর আগে। কাজে বুঝতেই পারছেন ওনার বয়স অনেক হয়েছে। পাশে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মিস্টার মুখলিসুর রহমান, এবং তার পাশে ছিলেন এই জনপ্রশাসন সংস্কার কমিশনের যে শিক্ষার্থী প্রতিনিধি মিস্টার মেহেদী হাসান। সরকার যতগুলি কমিশন করেছে সবগুলি কমিশনে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি দিয়ে দিয়েছে। এটা কমন, অন্যরা যে যাই থাকুক না কেন, অন্য প্রফেশনের অন্য পেশায় যারাই থাকুক না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কমন, এটা হলো শিক্ষার্থী প্রতিনিধি রাখতে হবে। সেই শিক্ষার্থী প্রতিনিধি কে নিয়োগ করছে, কে বিচার করছে, কে তাকে নির্বাচন করছে, কোন যোগ্যতায় নির্বাচন করছে, এবং সে সেই কমিশনে কি ভূমিকা রাখতে পারবে অথবা কতটুকু রাখার যোগ্যতা আছে, সেগুলো আদৌ বিচার করা হয়েছে কিনা, করলে কে করেছে, কোন বিবেচনায় করেছে, এগুলো সবই প্রশ্ন আপনি তুলতে পারেন, কিন্তু কোনো প্রশ্নের কোনো জবাব পাবেন না। আমাদের এখানে যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আছে, যে পরিষ্কার গভর্নমেন্ট, যে স্বচ্ছ সরকার, তাদের কাছ থেকে কোনো জবাবই মিলবে না আপনার। তারপর আপনাকে ভাবতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে এটা একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট। এরা আমাদের অনেক কিছু করে দেবে, এরা আমাদের সংস্কার করে দেবে, এরা আমাদের চেহারা পাল্টে দেবে, এরা আমাদের দেশের রাজনীতিকে পাল্টে দেবে। বিশাল সব জ্ঞানী লোক এখানে বসে আছে, সেই জ্ঞানের বহর এবং সেই জ্ঞানের উত্তাপে নয়, উৎপাতে আমরা এখন ক্লান্ত হয়ে যাচ্ছি। উদাহরণ দিচ্ছি, যেখানে দেখছিলাম ওখানে হঠাৎ করে দেখলাম এই যে মেহেদী হাসান সাহেব, যিনি এখন স্টুডেন্ট, লেখাপড়া শেষ করেন নাই, বিশাল জ্ঞান নিয়ে ওখানে বসেছেন। তিনি সাংবাদিকদেরকে বলতেছেন উদ্দেশ্য করে, কি বলতেছেন, আমি যেহেতু ভিডিও চালাই না, এটা আমার একটা সীমাবদ্ধতা, আমি ওই ভিডিও থেকে হুবহু আমি নোট করে আপনাকে পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনাদের একটু ঘাটতি দেখা গেছে। মানে যারা প্রশ্ন করেছেন যে সাংবাদিকগণ, তাদেরকে মেহেদী হাসান সাহেব জ্ঞান দিচ্ছেন, বোঝাচ্ছেন যে আপনারা যেভাবে সাংবাদিকতা করছেন এটা সাংবাদিকতা নয়। আসলে সাংবাদিকতা আমার কাছে শিখেন, সেটা কি, আপনি যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে আপনার সেটা পড়াশোনা করে আসতে হবে। বিষয়টা কি, জনপ্রশাসন বিষয়ে আপনাদের একটু বেসিক চিন্তা ভাবনা করতে হবে, একটু পড়াশোনা করে আসতে হবে। এই হলো আমাদের মহাজ্ঞানী মেহেদী হাসানের বক্তব্য, উপদেশ সাংবাদিকদের প্রতি। এটাই সমস্যা, এটি হলো বেসিক সমস্যা, যে অনভিজ্ঞতার যে কি সমস্যাটা হয়, নেতৃত্ব যখন অনভিজ্ঞতার হাতে পড়ে তখন এই ঝামেলাটা হয়। এরা মনে করে, এরা সবাইকে জ্ঞান দিতে চায়, এরা মনে করে যে আমি সব বুঝি। আর এদের মধ্যে আরেকটা যোগ হয়েছে, যেটা হলো মানে
সিনিয়রদেরকে অশ্রদ্ধা করা, যারা এখানে সাংবাদিক হিসেবে গিয়েছিলেন, এদের আমার জানা মতে বাংলাদেশে যারা সাংবাদিক আছেন এখন এই মুহূর্তে, যারা মানে পেশাদার সাংবাদিক, বিশেষ করে যারা সচিবালয়ে বিট করেন, আমি যতটুকু জানি এদের 90% সাংবাদিক মাস্টার্স ডিগ্রি পাস করা। তারা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েই সাংবাদিকতা এসেছেন। তাকে এই ছাত্র বলছে যে একটু লেখাপড়া করে আসতে হবে। লেখাপড়া না করে তারা এখানে গিয়েছে, এই তথ্যটা সে পেল কোথায়, কিভাবে পেল, কেন পেল? এবং তারও যে বড় কথা, ওইখানে বসে উচ্চারণ করার ধৃষ্টতা কি করে হলো? লেখাপড়া না করলে এরা সচিবালয়ে যায় কিভাবে ভাই? সচিবালয়ের ঝানু ঝানু সচিবরা পর্যন্ত এই সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পায়, আর আপনি তাদেরকে এই আঙ্গুলে তুলে, এই যে তর্জনী তুলে আপনি তাদেরকে বলছেন যে আমার কথা শুনুন, লেট মি ফিনিশ মাই সেন্টেন্স, ওকে? মানে বলার ভঙ্গিটা কি? লেট মি ফিনিশ মাই সেন্টেন্স, ওকে? এইভাবে কথা বলছেন। মানে আমার না মাঝে মাঝে মনে হয়, আমাদের অনেকে বাসায় দেখবেন আপনার ছোট ছোট বাচ্চা আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে। আমি আমার ছেলেকে মাঝে মাঝে বলতে শুনেছি, সে আমাকে বলে যে বাবা তুমি কিছু বোঝো না। বুঝি না। যখন বলে বোঝো না, তখন কিন্তু আমি তার উপর রাগান্বিত হই না, তাকে জড়াই দিই, হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না, তুমি বুঝো সব। কারণ এদের হচ্ছে এই অবস্থা। ঠিক আছে, আমার সন্তানকে, আমার ছেলেকে আমি খুবই স্নেহ করি, খুবই আদর করি, কিন্তু তাই বলে কি আমি যদি একটা গাড়ি কিনি, আমি যদি একটা নতুন কোনো একটা যন্ত্র, আমি তাকে কি ওই গাড়িটা চালাতে দিব? আমার এই আদরের ব্যক্তিকে যদি আমি গাড়ি চালাতে দিই এবং সেই গাড়িতে যদি আমি পুরো পরিবার নিয়ে বসি, তাহলে কি হবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, আমার আদরের ছেলেও মরবে, আর আমরা সবাই মিলে মরবো। এখন আমার দেশের হয়েছে ওই অবস্থা। দেশের গুরুত্বপূর্ণ যে প্রশাসন, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো পরিচালনার দায়িত্ব পড়েছে এই অনভিজ্ঞ আমাদের সন্তান সম শিক্ষার্থীদের হাতে। ওরাও মরবে, দেশটাও ডুববে, আমাদেরও মারবে। আমার এরকম মনে হয় মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, উনি না হয় বললেন। তখন আবার আমি দেখলাম এই আব্দুল মুহিত চৌধুরীর কাণ্ড কারখানা দেখেন। লোকটা বয়স হয়েছে, তো আসলে বয়স্ক লোকদের প্রতি আমার এক ধরনের মায়া কাজ করে। মায়া কাজ করে মানে এদের স্মৃতি ভ্রম ঘটে, এদের কথাবার্তার ধারাবাহিকতা থাকে না, এরা কি বলতে যে কি বলে ফেলে ঠিক থাকে না, এরকম হয়। অনেক জ্ঞানী লোককে আমি দেখেছি, বয়সজনিত কারণে মাথার দু একটা তার ছিঁড়ে যায়, এরকম হয়। ওনার হয়েছে বলে আমার কাছে আজকে ওনার কথাগুলি শুনে মনে হয়েছে। আপনি শুনুন উনি কি বলেছেন। উনি এই মেহেদী হাসানকে সাপোর্ট করতে গিয়ে তিনি বলছেন সাংবাদিকদেরকে, প্লিজ লিসেন টু মি, ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পার্সন, এ ভেরি ইয়াং পার্সন, স্টিল স্টুডেন্ট। ভালো, অনেক ভালো ভালো দিচ্ছেন। তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, মানে স্টিল এ স্টুডেন্ট যে লোকটা, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব নয়। আরে ভাই, যদি তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না হয়, তাকে আপনি কমিশনে বসালেন কেন? এটাকে ফাজলামি করার জায়গা নাকি রে ভাই? এটাকে ফাজলামো করার জায়গা? আপনি জনপ্রশাসন সংস্কার করবেন, সেখানে যে সব পরিস্থিতি জানেন না, তাকে আপনি বসিয়েছেন কেন? তাকে নিয়েছেন কেন? তাকে তো বেতনও দেওয়া হচ্ছে, ওই ছেলেটাকে তো বেতনও দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, সরকারি খাত থেকে টাকা যাচ্ছে। এটা কি কোনো বাবার টাকা নাকি? আমাদের টাকা, আপনার টাকা। এই টাকার অপচয় কে কে জবাবদিহি করবে এগুলো? ঠিক আছে শুনেন, তারপরে আরো সে কি বলছে, আরো কি সুন্দর যুক্তি। কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এ আন্দোলন করছে, আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা করি নাই। মানে এই ছেলেটার জেল খাটছে, এটাকে যোগ্যতা, জেল থেকে বের হয়েছে এটা আরেকটা যোগ্যতা, এবং উনি আন্দোলন করছে এটা একটা যোগ্যতা। সবই যোগ্যতা, আমি অস্বীকার করছি না, সব যোগ্যতা। তারপরে যে কথা উনি বলেছেন, আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা করি নাই, মানে আমি তো করি নাই, যারা সাংবাদিকরা আছেন তারা কেউ আন্দোলন করেন নাই। মুহিত চৌধুরীকে আমি বলতে চাই, ভাই আপনার শীত ঘুম ভাঙেন, দেশের মধ্যে কোনো খবর রাখেন। এই আন্দোলন কে করেছে? আপনি করেছেন? আপনি করেন নাই? আপনি যে করেন এটা শিওর, কারণ আপনার কথা থেকে সেটা মনে হচ্ছে। কিন্তু আপনি সাংবাদিকদেরকেও আপনার মতো ঘুমে জাগরণে সেই সময় কাটিয়েছে ভাবলেন কিভাবে? আপনি করেন নাই, বুড়া মানুষ ঘরে বসেছিলেন, ঘরে বসে ঝিমাইছেন, ঠিক আছে থাকেন, আমার কোনো আপত্তি নাই। সাংবাদিকরা করে নাই, এই খবরটা আপনাকে কে দিল? সেটা আপনি এখানে বলার মতো দুঃসাহস কিভাবে অর্জন করলেন? সাংবাদিকরা আন্দোলন না করলে আন্দোলন হতো? কে আন্দোলন করে নাই? রিক্সাওয়ালার আন্দোলন না করলে আন্দোলন হতো? মহিলারা আন্দোলন না করলে আন্দোলন হতো? গৃহবধূরা আন্দোলন না করলে আন্দোলন হতো? এমনকি শিশু কিশোররা বন্ধু আন্দোলন করেছে। কোনো খবর রাখেন দেশে? ধাম করে বিরাট একটা পদে বসে পড়ছেন, কোনো খবর রাখেন? রাখেন না। তারপরে আবার যখন যখন এটা দিয়ে আবার সাংবাদিকরা
প্রতিবাদ করেছে যে আপনি কি করে বলেন আমরা আন্দোলন করিনি, এবং যারা বললেন আমাদের 6 জন সাংবাদিক এই আন্দোলনে মারা গেছে পর্যন্ত, তখন উনি জবাব দিচ্ছেন, শুনেন দেখেন কি জবাব দিচ্ছেন। তিনি বলেছেন আন্দোলন ছাত্ররা করছে, সেই আন্দোলন আপনারা কাভার করেছেন, সেই কাভার করতে যে আপনারা অনেকে পুলিশের গুলির সামনে ছিলেন, এভাবে আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এটাই স্বাভাবিক। মানে সাংবাদিকরা যে আহত নিহত হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ না, কারণ আন্দোলন ছাত্ররাই করছে, আর কেউ করে নাই। এবং এটা কভার করতে যে সাংবাদিকরা গুলি খেয়েছে, সাংবাদিক অন্য কোনো কারণে গুলি খায় নাই। মানে একটা লোক কতটা অবিবেচক, একটা লোক কত তার চিন্তা কতটা বাস্তবতা বিবর্জিত হলে পরে এই ধরনের কথা বলতে পারে। আমি কিন্তু এখন দেখেন, আমি আলোচনাটা শুরু করেছিলাম এই মেহেদী হাসানের অবিশ্বাসকারিতা নিয়ে, মেহেদী হাসানের আমি অনভিজ্ঞতা নিয়ে, কিন্তু আসলে আমি মেহেদী হাসানের চেয়েও বেশি আতঙ্কিত এই মুহিত চৌধুরীদের মতো বৃদ্ধদের নিয়ে। তারা তো পুরো জিনিসটাকে গুলিয়ে ফেলেছে, তারা তো আন্দোলনের স্পিরিটটাকেই বুঝতে পারছে না।